তো গল্পের শুরু হয় আর্কটিক ওশানকে দেখিয়ে, যেখানে জুলিয়া আর অস্কার পানিতে সোনার ডিভাইস ইনস্টল করে কিছু এক্সপেরিমেন্ট করছিল। আর তখনই অস্কারের কাছে একটা এমার্জেন্সি কল আসে, যেখানে তাকে ঝড় আসার সতর্কতা দেওয়া হয় এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে যেতে বলা হয়। এদিকে অন্যদিকে আমরা একটা রাশিয়ান সাবমেরিন দেখতে পাই, যেটা দূর থেকে আসা হাই ইন্টেন্সিটি নয়েজ ডিটেক্ট করছিল। আর তখনই তারা সমুদ্রের লেভেল ধীরে ধীরে উপরের দিকে উঠতে দেখে। এটা দেখে টিম বেশ অবাক হয়ে যায়, আর জুলিয়ার স্ক্যানারগুলো এখন ভুল রিডিং দেখাতে শুরু করে এবং ক্যাম্পের আশেপাশের বরফ ভাঙতে শুরু করে। এটা দেখে অস্কার জুলিয়ার কাছে এসে তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ তাদের হাতে আর বেশি সময় ছিল না। কিন্তু জুলিয়া যাওয়ার আগে তার এক্সপেরিমেন্ট শেষ করতে চাইছিল। আবহাওয়া বিগড়ে যেতে দেখে সে অস্কারের কথা মেনে তার স্নো মোবাইলে উঠে পড়ে এবং দুজনেই সেখান থেকে বের হতে থাকে। কিন্তু বরফ ভাঙার গতি তাদের ভাবনার চেয়েও অনেক বেশি দ্রুত ছিল। এদিকে সাবমেরিনে এখন টিম বুঝতে পারে যে যেই শব্দগুলো তারা শুনছিল সেগুলো আসলে সমুদ্রের ঢেউয়ের নয়, বরং কোনো বায়োলজিক্যাল কিছুর, অর্থাৎ সমুদ্রে কোনো জীবন্ত প্রাণী আছে। টিম আরও কিছু বোঝার আগেই হঠাৎ একটা বিশাল ক্রিচার তাদের সাবমেরিনে ধাক্কা দেয় এবং সব এমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। টিমের মনে হয় যেন ক্রিচারটা তাদের সাবমেরিন ধরে ফেলেছে এবং সেটাকে প্রচণ্ড গতিতে নিচের দিকে টেনে নামাচ্ছে। এদিকে অন্যদিকে আমরা জুলিয়া আর অস্কারকে দেখি, যারা কোনোভাবে যান বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ তাদের পেছনের বরফ ক্রমাগত ভেঙে যাচ্ছিল। আর তখনই অস্কারের চোখ সামনে থেকে উঠে আসা বরফের ঝড়ের উপর পড়ে, যা ছিল অত্যন্ত ভয়ানক। অস্কার বেশ ঘাবড়ে যায় এবং এই ঘাবড়ানোতে ব্যালেন্স নষ্ট হওয়ার কারণে তার স্নো মোবাইল বরফের চাংড়ে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে যায় এবং তাদের দুজনের যখন হুঁশ ফেরে তখন তাদের ক্যাম্পও ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। ওদিকে পানির নিচে সাবমেরিনে ক্রমাগত হামলা হচ্ছিল এবং এই হামলা করছিল সেই বিশাল ক্রিচারটাই, যাকে রুখতে টিম এখন তার উপর ফায়ারিং শুরু করে দেয়। তখন আলোতে তারা ক্রিচারের কিছু বিশালাকায় টেন্টিকেল দেখতে পায়। টিম সেই টেন্টিকেলগুলো সম্পর্কে আরও কিছু জানার আগেই ক্রিচারটা আবারও সাবমেরিনে হামলা করে সেটাকে ধ্বংস করে দেয়। কিন্তু ডুবে যাওয়ার ঠিক আগে ক্যাপ্টেন শেষ মুহূর্তে টিমকে ইমার্জেন্সি সিগন্যাল ছেড়ে দেওয়ার অর্ডার দেয়, যাতে সিগন্যাল পেলে তাদের নৌবাহিনী তাদের বাঁচাতে দ্রুত আসতে পারে। পরদিনই রাশিয়ান মেরিন হেডকোয়ার্টারে সেই সিগন্যাল পৌঁছে যায়, যার মাধ্যমে তারা তাদের সাবমেরিনটা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে পারে। এই খবর শুনে অফিসারদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সেই সাবমেরিনে অত্যন্ত শক্তিশালী অস্ত্র ছিল। তাই এখন অফিসাররা একটা রেস্কিউ টিমকে এই অস্ত্রগুলো ফিরিয়ে আনার অর্ডার দেয় এবং এই টিমের লিডার বানায় ভিক্টরকে, যে আসলে নিখোঁজ সাবমেরিনের ক্যাপ্টেনের ভাই ছিল। তাই যখন ভিক্টরের মা জানতে পারেন যে সে অস্ত্র ফিরিয়ে আনার মিশনে যাচ্ছে, তখন তিনি প্রথমে বেশ চিন্তিত হয়ে পড়েন। কিন্তু তারপর ভিক্টরকে গুড লাক হিসেবে তার বাবার ঘড়িটা দেন, যিনি আর এই পৃথিবীতে ছিলেন না। ভিক্টর সেই ঘড়িটা নিয়ে মিশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যেখানে তার সাথে তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওলশানস্কির দেখা হয়, যিনি একটু রাগী স্বভাবের ছিলেন এবং হেডকোয়ার্টারের পক্ষ থেকে তাকে ওই মিশনের অংশ করা হয়েছিল। এখন ভিক্টর সাবমেরিনে ঢোকার সাথে সাথে এখানে ক্রুর বেশ কিছু মেম্বার তার কাছে অভিযোগ করতে করতে বলে যে এমন কি হয়েছে যার কারণে তাদের ছুটি শেষ হওয়ার আগেই ডেকে নেওয়া হলো। এটা শুনে ভিক্টর এখন তাদের কিছুই বলে না। এরপর আমরা জুলিয়া আর অস্কারকে দেখি, যারা সেই বরফের ঝড়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল এবং এখন তাদের সাহসও পুরোপুরি ভেঙে গিয়েছিল, কারণ তাদের কাছে না ছিল খাওয়ার কিছু আর না ছিল থাকার কোনো জায়গা। এছাড়াও স্যাটেলাইট ফোনে সিগন্যালও আসছিল না, কিন্তু জুলিয়া যে কোনো অবস্থায় শুধু এখান থেকে বের হতে চাইছিল। তাই সে সিগন্যাল খুঁজতে খুঁজতে একটা গভীর খাইয়ের কাছে পৌঁছে যায় এবং প্রায় তাতে পড়েই যাচ্ছিল। আর তখনই অস্কার এখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং জুলিয়া তখন ফোন চেক করে, তখন তাতে সিগন্যাল এসে গিয়েছিল। এটা দেখে জুলিয়া দ্রুত একটা অয়েল রিগ কোম্পানিতে কন্ট্যাক্ট করে, কিন্তু ঝড়ের শব্দ এত বেশি ছিল যে কোম্পানির মেম্বার জুলিয়ার একটা কথাও বুঝতে পারে না এবং কয়েক সেকেন্ড পরেই সিগন্যাল চলে যাওয়ার কারণে কল কেটে যায়। জুলিয়া আর অস্কারের সাহস এখন প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে অস্কার বাঁচার একটা শেষ আশা নিয়ে ফ্লেয়ার গান চালায়। আর তখনই জুলিয়ার চোখ সামনে বরফের উপরিভাগে পড়ে, যেখানে একটা লাল রঙের আলো জ্বলছিল। কিন্তু সেটা কি, এটা জানতে দুজনেই সেই আলোর দিকে দৌড়ায় এবং কাছে গিয়ে জানতে পারে যে এটাই সেই ইমার্জেন্সি সিগন্যাল যেটা নিখোঁজ সাবমেরিনের ক্যাপ্টেন রিলিজ করিয়েছিল। আর এই দুজন ভালো করেই জানত যে এই সিগন্যাল খুঁজতে খুঁজতে রাশিয়ান সেনাবাহিনী অবশ্যই এখানে আসবে, তাই জুলিয়া অস্কারকে এখানেই থাকতে বলে। এদিকে ভিক্টরের সাবমেরিন বেশ কয়েক ঘন্টার পথ পেরিয়ে এখন সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে ভিক্টরের ভাইয়ের সাবমেরিন নিখোঁজ হয়েছিল। এছাড়াও তারা ইমার্জেন্সি সিগন্যালের লোকেশনও জেনে গিয়েছিল, তাই ভিক্টর তার টিমকে এই জায়গাতেই যাওয়ার কথা বলে। কিন্তু এখানে পৌঁছানোর পর ভিক্টর কোনো সাবমেরিন পায় না, কিন্তু দুজন ক্লান্ত জিওলজিস্ট পেয়ে যায়, যাদের অবস্থা খুবই খারাপ ছিল।
তাই ভিক্টর তাদের দ্রুত নিজের সাবমেরিনে নিয়ে যায়। যদিও এটা করার পিছনে তার একটা উদ্দেশ্য লুকানো ছিল। আসলে সে জুলিয়ার অস্কারের মাধ্যমে জানতে চাইছিল যে আখেরে তার ভাইয়ের সাবমেরিনের সাথে কি হয়েছিল, এবং এই কথাটাই যখন সে জুলিয়াতে জিজ্ঞেস করে তখন তার কাছেও এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে ভিক্টরকে বলে যে আমার শুরুতে মনে হয়েছিল যে এটা সব আমাদের সোনার ডিভাইসের বিস্ফোরণের কারণে হয়েছে, যার ফলে সমুদ্রের ভূমিকম্প হয়েছিল। কিন্তু যখন আমি আমার ইকুইপমেন্টগুলো চেক করি তখন সেদিন কোনো ডিভাইসই ভূমিকম্প রেকর্ড করেনি। এটা দেখে জুলিয়া বিশ্বাস করে নেয় যে এত ভয়ানক কম্পন ভূমিকম্প তৈরি করতে পারে না, বরং এটা কোনো সমুদ্রের ক্রিয়েচারের কাজ। এটা শুনতেই ভিক্টরের গতদিনের একটা রহস্যময় ঘটনা মনে পড়ে যায়। আসলে যখন এরা আর্কটিক সার্কেলে ঢুকতে যাচ্ছিল তখনই তাদের রাডার একটা অদ্ভুত সিগন্যাল ধরে, যেটা আসলে ছিল তিমি মাছের ঝাঁক, এবং এই ঝাঁক বারবার তাদের সাবমেরিনে ধাক্কা দিচ্ছিল, যেন ইচ্ছে করে ভিক্টরকে এগিয়ে যেতে বাধা দিতে চাইছে। কিন্তু অ্যাডমিরাল ওলশানস্কি তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল রিলিজ করার অর্ডার দেন। যদিও ভিক্টর এটা করতে মানা করে, কারণ এতে তিমি মাছগুলোর ক্ষতি হতে পারত, কিন্তু অ্যাডমিরাল ওলশানস্কি তার একটা কথাও শোনেন না। লো ফ্রিকোয়েন্সি চালু হতেই সব মাছ দূরে পালিয়ে যায়, কিন্তু তারপর আবার ফিরে আসে। এটা দেখে টিম মেম্বাররা অবাক হয়ে যায়, আর তখনই তারা সমুদ্রের গভীর থেকে আরেকটা অদ্ভুত সিগন্যাল পায়, এবং তিমি মাছগুলোও একে একে দূরে হতে শুরু করে। এদিকে টিম মেম্বার যখন এই সিগন্যাল চেক করে তখন তারা একটা বিশাল ক্রিয়েচার দেখতে পায়, যেটা এক ঝটকায় তিমি মাছকে তার শিকার বানিয়ে নেয়, এবং তারপর এদের সাবমেরিনের দিকে এগিয়ে আসতে থাকে। তাই অ্যাডমিরাল ওলশানস্কি তার উপর হামলা করার অর্ডার দেন, কিন্তু ভিক্টর তাকে এটা বলে থামিয়ে দেয় যে আমরা এমন কাউকে হামলা করতে পারি না। এরপর সে সাবমেরিনকে পাশের একটা বরফের ফাটলে নিয়ে যেতে বলে, কারণ তার বিশ্বাস ছিল যে এত বড় ক্রিচার এই সরু ফাটলে ঢুকতে পারবে না, এবং হয়ও তাই। ভিক্টরের টিম তার কথা মেনে সাবমেরিনটাকে সমুদ্রের গভীরে লুকিয়ে দেয়, যেটা ক্রিচার দেখতে পায় না, এবং ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে ভিক্টরের একটা সিদ্ধান্ত আজ সবার জান বাঁচিয়ে দিয়েছিল। আর ভিক্টর যখন জুলিয়ার কথা শুনল তখন সে বুঝে গেল যে এটাই সেই ক্রিচার যে বরফ ভেঙে তাদের প্রথম সাবমেরিন ধ্বংস করেছিল। এখন জুলিয়া যে একজন সুইডিশ নাগরিক, সে ছোটবেলা থেকেই সমুদ্রের দানবের উপর বিশ্বাস করে আসছিল, তাই সে এখন এই ভয়ানক খেলায় আর যুক্ত থাকতে চাইছিল না। সে ভিক্টরকে অনুরোধ করে বলে যে তুমি আমাকে আর অস্কারকে সেই অয়েল রিগ কোম্পানিতে নামিয়ে দাও যেখানে আমি কন্ট্যাক্ট করেছিলাম, কারণ আমার মনে হয় ক্রিচারটা সেখানে পৌঁছাতে পারবে না। জুলিয়ার কথা শুনে ভিক্টর যখন কোম্পানির লোকেশন চেক করে তখন জানতে পারে যে সেটা এখান থেকে বেশি দূরে নয়, তাই সে এই দুজনকে সেখানে নামিয়ে দিতে রওনা দেয়। কিন্তু পথে আরেকবার টিম তাদের স্ক্রিনে সেই অদ্ভুত সিগন্যালটা লক্ষ্য করে, কিন্তু দেখতে পায় না যে ক্রিচারটা মাটির নিচ দিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এরা যেই রিগ কোম্পানির কাছাকাছি পৌঁছে সেখানকার ইনচার্জের সাথে কন্ট্যাক্ট করতে যাবে, তখনই সমুদ্রে আলোড়ন শুরু হয়ে যায়। তীব্র ঢেউয়ের সাথে পানির ভেতর থেকে বেশ কিছু বিশালাকায় টেন্টিকেল বের হয়ে আসে এবং মজবুত স্টিলের রিগ কোম্পানিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। এদিকে ভিক্টর টেলিস্কোপের মাধ্যমে যখন বাইরের দৃশ্য দেখে তখন তার কাছে ক্রিচারের আসল রূপ ধরা পড়ে, যেটা আসলে একটা অনেক বড় অক্টোপাস ছিল। তার চেহারা দেখার পর টিমের সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারা কিছু বোঝার আগেই কোম্পানি পুরোপুরি সমুদ্রে তলিয়ে যায়। তাই এখন ভিক্টরের টিমের কাছে এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকে না। আর অক্টোপাস রিগ ধ্বংস করার পর তাদের সাবমেরিনের দিকে এগিয়ে আসে। এটা দেখে অ্যাডমিরাল ওলশানস্কি রাগের মাথায় কমান্ড নিজের হাতে নিয়ে নেন এবং টিমকে দুটো টর্পেডো ফায়ার করার অর্ডার দেন, কিন্তু কোনো কাজ হয় না, কারণ অক্টোপাস এখনও জীবিত ছিল, যে হামলার কারণে এখন আরও বেশি রেগে গিয়েছিল। সে দ্রুত এদের সাবমেরিনের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে অ্যাডমিরাল ওলশানস্কি বেশ ভয় পেয়ে যান এবং কমান্ড আবার ভিক্টরকে দিয়ে দেন। কমান্ড হাতে আসতেই ভিক্টর সাবমেরিনকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার আদেশ দেয়। এভাবে এরা অক্টোপাসের হামলা থেকে বেঁচে যায়, কিন্তু একটা টেন্টিকল এদের সাবমেরিনে লেগে যায়, যার কারণে সাবমেরিনের পার্টস ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সেটা সমুদ্রে ডুবতে শুরু করে। এরপর আমরা দেখি যে অক্টোপাস এদের উপর আবার হামলা করেছে, যার ফলে এখন টর্পেডো রুমেও আগুন লেগে গেছে এবং তাতে প্রায় 7 জন আটকে পড়ে। আর তখনই অক্টোপাস আরেকটা হামলা করে সাবমেরিনকে নিচে ডোবানোর চেষ্টা করতে থাকে এবং এদের চারদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে ভিক্টর সব টিম মেম্বারকে সাইলেন্ট মোডে থাকতে বলে, কারণ সমুদ্রের প্রাণী প্রায়ই শব্দে আকৃষ্ট হয়। তাই ভিক্টর সবাইকে চুপ থাকার অর্ডার দেয় এবং আগুন নেভানোর কাজও বন্ধ করিয়ে দেয়, যার কারণে টর্পেডো রুমে কার্বন মনোক্সাইড বাড়তে থাকে। কিন্তু ভিক্টরের পরিকল্পনা সফল হয়ে যায়। ক্র্যাকেন যখন কোনো শব্দ পায় না তখন সে সেখান থেকে চলে যায় এবং তার যাওয়ার সাথে সাথে টর্পেডো রুম থেকে আহত মানুষগুলোকে বের করে তাদের চিকিৎসা শুরু করা হয়, যেখানে অস্কার আর জুলিয়াও ভিক্টরকে সাহায্য করে এবং ক্রুর বিশ্বাস
অর্জন করে নেয়। পরে জুলিয়া ভিক্টরকে ক্র্যাকেন সম্পর্কে বলতে বলতে জানায় যে গল্প অনুযায়ী ক্র্যাকেন বছরের পর বছর ঘুমায়, কিন্তু জুলিয়ার বিস্ফোরণ সম্ভবত তাকে গভীর ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। তাই সে এখন এদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছে। আমাদের বেঁচে থাকতে হলে সোনার বন্ধ করতে হবে। এরপর সে এটাও জানায় যে অক্টোপাস শিকার করার পর তাকে গুহায় টেনে নিয়ে যায়, যার মানে এই যে ভিক্টরের ভাইয়ের সাবমেরিনটাও জুলিয়ার পুরনো ক্যাম্পের কাছেই থাকার কথা। এরা এখনও কথা বলছিল, আর তখনই এক অফিসার সাইলেন্ট মোডের সময় করা একটা রেকর্ডিং থেকে একটা অদ্ভুত সিগন্যালের শব্দ পায়, যেটা জুলিয়ার ক্যাম্পের লোকেশন থেকেই আসছিল। ভিক্টর এখন তার ক্রুকে বোঝায় এবং তার ভাই আর বাকি মানুষদের বাঁচাতে সেই বিপজ্জনক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও কিছু ক্রু মেম্বার তার কথায় রাজি হয় না, কারণ তাদের বক্তব্য ছিল যে তাদের অস্ত্র সেই ভয়ানক অক্টোপাসের মোকাবিলা করতে পারবে না, তাই তাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ভিক্টর ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব পালন করতে চাইছিল, তাই ক্রু মেম্বারদের রাজি না হওয়ার পরেও সে সাবমেরিন খুঁজতে বের হয়ে যায়, যার পর ক্রু মেম্বারদেরও না চাইতেই তার সাথী হতে হয়। এখন এরা একটা অত্যন্ত বিপজ্জনক খাইয়ের কাছে পৌঁছায়, যার ভেতরে নামতে ভিক্টর একটা মিনি সাবমেরিন ব্যবহার করে এবং সাথে দুজন অফিসারকেও নিয়ে যায়, যেখানে নিচে খাইয়ে তারা শত শত ডুবন্ত জাহাজ দেখতে পায়। অর্থাৎ জুলিয়া ক্র্যাকেনের যে গল্প বলেছিল সেটা মিথ্যা নয়, বরং সত্যি ছিল। এই সময়েই তারা ভিক্টরের ভাইয়ের সাবমেরিনটাও পেয়ে যায়, যার সামনের অংশটা একটু ঠিকঠাক ছিল, তাই ভিক্টর এই অংশের সাথে তার মিনি সাবমেরিনকে যুগে দেয় এবং ভেতরে গিয়ে দেখে তার ভাই আলেকজান্ডার আর তার ক্রুকে দেখতে পায়, যারা এখনও জীবিত ছিল। ভাইকে জীবিত দেখে ভিক্টর অনেক বেশি খুশি হয় এবং সাথে অবাকও হয়, কারণ এতদিন ক্র্যাকেন থেকে বেঁচে থাকা কোনো সাধারণ ব্যাপার ছিল না। এই প্রশ্নটাই যখন সে আলেকজান্ডারকে করে, তখন সে তাকে বলে যে ক্র্যাকেন থেকে বাঁচতে তারা সাইলেন্ট মোড ব্যবহার করেছিল, তখনই তারা সবাই বাঁচতে পেরেছিল। এখন যেহেতু মিনি সাবমেরিনে জায়গা কম ছিল, তাই ভিক্টর 2 রাউন্ডে ক্রু মেম্বারদের এখান থেকে বের করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম রাউন্ডে একটা টিমকে সাবমেরিনে বসিয়ে রওনা করে দেয়, আর সে নিজে তার ভাইয়ের সাথে এখানেই থাকে। কিন্তু এই টিম যেই অর্ধেক পথে পৌঁছায়, তখন আমরা দেখি যে ক্র্যাকেন আবার জেগে গেছে। এদিকে ভিক্টর আর আলেকজান্ডার সেই বিশেষ মিসাইলগুলো অ্যাক্টিভেট করার চেষ্টা করে এবং অনেক কষ্টের পর যখন কম্পিউটার অন হয়, তখন মিসাইল অ্যাক্টিভেট হয়ে যায়। সেই মুহূর্তেই ক্র্যাকেনও মেইন সাবমেরিনে হামলা করতে আসছিল, আর তখনই মিনি সাবমেরিন থেকে একটা ট্র্যাকার ভুলে স্টার্ট হয়ে যায়, যার শব্দে আকৃষ্ট হয়ে ক্র্যাকেন তার দিকে চলে যায়। এদিকে অ্যাডমিরাল ওলশানস্কি সুযোগের সদ্ব্যবহার করে মিন সাবমেরিনকে এখন সমুদ্রের উপরে নিয়ে যাওয়ার অর্ডার দেন, আর ভিক্টর আর আলেকজান্ডার মিসাইলে কোড দিয়ে সেগুলো অন করে দেয়। কিন্তু ততক্ষণে ক্র্যাকেন তাদের কাছে পৌঁছে গিয়েছিল। এখন তার টেন্টিকেলগুলো ভিক্টরের সাবমেরিনকে আঁকড়ে ধরতে শুরু করে। এটা দেখে মরার আগে দুই ভাই রেডিওর মাধ্যমে একে অপরের সাথে কথা বলে এবং তাদের ভুলের জন্য মাফ চায়। কিন্তু এরা এখনও সাহস হারায় না এবং ক্র্যাকেন সাবমেরিন ধ্বংস করার আগেই একসাথে সুইচ চেপে একটা জোরদার ব্লাস্ট করে, যার কারণে ক্র্যাকেন আগুনে পুড়তে থাকে এবং একটা আলোর কিরণ আর্কটিকের বরফ ভেদ করে আকাশে যেতে দেখা যায়। এখন সাবমেরিনটা পুরোপুরি ডুবতে শুরু করে এবং তাতে পানি ভরতে শুরু হয়। এটা দেখে দুই ভাই মিনি সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু একটা তীব্র ঢেউ তাদের আলাদা করে দেয়। ভিক্টর আলেকজান্ডারের হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে এবং কোনো মতে তাকে নিয়ে মিনি সাবমেরিনের ভেতরে চলে আসে। কিন্তু সমস্যা ছিল যে এখন মিনি সাবমেরিনটা ডুবন্ত জাহাজ থেকে আলাদা হতে পারছিল না, আর মিসাইল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হতে চলেছিল। এই কঠিন পরিস্থিতিতে হঠাৎ ভিক্টরের এমার্জেন্সি লিভারের কথা মনে পড়ে। সে পুরো শক্তি দিয়ে সেটা টানে, যার পর মিনি সাবমেরিনটা ঠিক ব্লাস্টের আগে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে পানির বাইরে অ্যাডমিরাল ওলশানস্কির সাথে সাথে পুরো ক্রু এই দুজনের অপেক্ষা করছিল। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পর যখন ভিক্টর আর তার ভাইয়ের আসার কোনো আশা দেখা যাচ্ছিল না, তখন এরা হতাশ হয়ে এখান থেকে যেতে লাগে। কিন্তু তখনই পানি চিরে মিনি সাবমেরিনটা বাইরে বেরিয়ে আসে, যেটায় ভিক্টর আর আলেকজান্ডার ছিল। এই দুজনকে দেখার পর পুরো ক্রু আনন্দে মেতে ওঠে এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, যার পর ভিক্টর তার বাবার ঘড়িটা আলেকজান্ডারকে দেয়, কিন্তু সে সেটা নিতে মানা করে এবং ভিক্টরকে বলে যে তুমি এই ঘড়ির আসল হকদার, তাই তুমি এটা নিজের কাছে রাখো। কিছু সময় পর তাদের পুরো ক্রু রাশিয়া পৌঁছে যায় এবং দুই ভাই তাদের পরিবারের সাথে মিলিত হয় এবং এভাবে বিপজ্জনক ও অসম্ভব মনে হওয়া মিশনটা শেষ পর্যন্ত সফল হয়ে যায় এবং মুভি এখানেই দ্য এন্ড হয়ে যায়।